প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের এই লাইভে পড়ানোর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পদার্থবিজ্ঞানের দুটো চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল আমাদের। তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ পরপর দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা আসলে এর পরের চ্যাপ্টারে চলে যাব আজকে। এখন কথা হলো, আমরা যে জিনিসগুলো তোমাদের পড়িয়েছি, আমরা আশা করব সেই জিনিসগুলো তোমরা বাসাতে একটু ভালোভাবে চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা হয় সেটা তো আমরা আছি, কলেজ খুললে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, থার্ড চ্যাপ্টার, সেটা হলো চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এটাও একটা একেবারে বেসিক চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইলেকট্রিসিটির জন্য একেবারে বেসিক চ্যাপ্টার, যেটা না জানলে আসলে কিছু করা যায় না ইলেকট্রিসিটিটা। তো এটাও খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে একটা প্রশ্ন আমরা কমন পাই। এবং এই চ্যাপ্টারটা কিন্তু সার্কিট নিয়ে অনেক কাজ আছে, এই জন্য যে অংশটা আমরা পড়াই ধারাবাহিকভাবে, বেশি দ্রুত যাব না, আস্তেই যাব। যে অংশটাই পড়াই আশা করি সেই অংশটা একটু ভালো করে খেয়াল করবে, কারণ এই চ্যাপ্টারটা সার্কিট নিয়ে অনেক প্রবলেম সলভ করব আমরা পরে। আমরা শুরু করি। আমাদের চলতড়িতে আমরা যে অংশটা প্রথমে শুরু করব সেটা হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা 9 10 এ আমরা মোটামুটি যেটুকু শিখলাম সেটারই একটা আলোচনা এখানে। এটা তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ আসলে যায় কিসের ভিতর দিয়ে? একটা পরিবাহীর ভিতর দিয়ে যায়। পরিবাহীর ভিতর দিয়ে যদি যায়, আমরা সংজ্ঞাটা আসলে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা যেটা দেব এইভাবে দেব, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটাকে যদি নরমালি যদি আমরা গাণিতিকভাবে সংজ্ঞা দিই, সেটা হলো I = Q বাই T। এখন আমরা যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি তড়িৎ যায়, তাহলে আমার পরিবাহীটা হবে এরকম, একটা কন্ডাক্টর দেখতে হবে। তাই যদি হয় এই কন্ডাক্টরের, এখানে কিন্তু কন্ডাক্টরের দৈর্ঘ্য আছে, এই যে আছে, তার মানে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এসব কথা কিন্তু নাই। যখন চাই এইরকম ভাবে প্রবেশ করে যখন কারেন্ট, এখানে আমরা এইটার সাপেক্ষে আসলে আমরা সংজ্ঞাটা হলো কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা নাই, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান কি এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাই যদি হয় তড়িৎ প্রবাহের একক, তাহলে কি হবে? আমরা জানি আধানের একক কি কুলম্ব, সময়ের একক কি সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহের একক কি হয়? তড়িৎ প্রবাহের একক হয় কুলম্ব পার সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ডকে আসলে আমরা বলি অ্যাম্পিয়ার বলি। তড়িৎ প্রবাহের নরমাল একক হলো কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে কুলম্ব পার সেকেন্ড। তাহলে যদি আমরা বলি 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার সমান কি হবে? তাহলে 1 কুলম্ব পার 1 সেকেন্ড। অর্থাৎ কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে ওই তড়িৎ প্রবাহকে কি বলে? 1 অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারের কিন্তু আরেকটা সংজ্ঞা আছে, আধুনিক সংজ্ঞা, সেটা আমরা আসলে পরের চ্যাপ্টারে দিব। ওটা যদি এখন দিই তাহলে তোমরা বুঝবে না, ওইটা আমরা একটা সূত্র প্রতিপাদন করে দেব। তাই নরমাল যেটা পেলাম সেটার ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার হলো এই সংজ্ঞাটা আমরা দিই। কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে সেই তড়িৎ প্রবাহকে কি বলা হয়? 1 অ্যাম্পিয়ার বলা হয়। আচ্ছা, এখন তড়িৎ প্রবাহের প্রকারভেদ আসি আমরা, তারপরে একটা রাশিমালা বের করব। সেটা হলো তড়িৎ প্রবাহ কয় প্রকার? আসলে তড়িৎ প্রবাহ আসলে প্রবাহটা হলো যেটা দুই প্রকার। একটা হলো আমরা বলি সমপ্রবাহ, এটাকে আমরা কি বলি? ডিসি বলি। আর একটা হলো অসমপ্রবাহ, এটাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বলি। এসি ডিসি, এসি ডিসি, এসি ডিসি। এখন সমপ্রবাহ কাকে বলে? যে প্রবাহ সময়ের সাপেক্ষে কোনো দিক পরিবর্তন করে না। তার মানে কি? এদিকের টাইম, এটা হলো কারেন্ট। যদি দিক পরিবর্তন না করে সরাসরি, যেমন আমরা বাসা বাড়িতে যে
কি জয়সেল গুলো ব্যবহার করি, যেটা ব্যাটারি যেগুলো ব্যবহার করি ওইগুলো আসলে কি ডিসি সমপ্রবাহ। আর অসমপ্রবাহ কি? অসমপ্রবাহ যেটা আমরা যে ফ্যান, লাইট, টিভি, এসি যেগুলো চালাই, অর্থাৎ কোন একটা সুইচের মাধ্যমে যেগুলো আমরা যে বাসা বাড়িতে যে কারেন্ট যে লাইনটা আমরা বলি, এটা হলো কি অসমপ্রবাহ, অর্থাৎ এটা হলো অল্টারনেটিং কারেন্ট। এগুলো কম্পাঙ্ক আসলে আমরা যেগুলো ব্যবহার করি এটা 50 হার্টজ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। তো এটা হলো সেটা কি রকম হবে, জাস্ট এরকম সময় সাপেক্ষে কি করবে, দিক পরিবর্তন করে। এটাকে আমরা বলি এসি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা অসমপ্রবাহ। তাহলে কি হলো, আমাদের তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহ কয় প্রকার, সেটা কাজ কিন্তু আপাতত আমাদের গেল। এখন আসবে যে কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন আসলে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই তড়িৎ প্রবাহের রাশিমালাটা আমরা কি রকম পাবো, সেই রাশিমালাটা আমরা একটা বের করি। এখানে আসলে দুটো জিনিসের কথা হবে আমাদের, সেটা হলো তড়িৎ প্রবাহের রাশিমালা, আর একটা হলো তারণ বেগ। তারণ বেগ, এই দুটো জিনিস আসলে একসাথে আসবে। তো এখন তারণ বেগটা কি আসলে বলে নি, সেটা হলো আমরা যদি একটা পরিবাহীতে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রনটাকে পরিবাহীটাকে যদি আমরা একটা কোষের সাথে যদি আমরা সংযুক্ত করি, তখন কি হয়, তখন ওই ফ্রি ইলেকট্রন গুলো মুভমেন্ট করে। ওই ফ্রি ইলেকট্রন গুলো কি করে, মুভমেন্ট করা মানে অর্থ তখন তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আমরা সে কাজটাই করব। এখন দেখি, এখন পরিবাহীর ভিতর দিয়ে ফ্রি ইলেকট্রন গুলো যে বেগে, এক পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে বেগে প্রবাহিত হবে, সেই বেগটাকে বলা হয় তারণ বেগ। তবে আমরা যদি সংক্ষেপে বলি, ইলেকট্রনের বেগটাকে বলা হয় কি, তারণ বেগ। ইংলিশে আমরা বলি এটা ড্রিফট ভেলোসিটি বলি। ওকে, তাহলে আমরা একটু রাশিমালা বের করে দেখি কি অবস্থা হয়। একটা পরিবাহী তার এরকম, ওকে, পরিবাহী তারটাকে ধরলাম কি আমরা এক্স ওয়াই, এর দৈর্ঘ্য ধরলাম কি এল, এর যে আমরা ক্রস সেকশন অফ এরিয়া যেটা, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এ। এখন আমার তড়িৎ যদি প্রবাহিত হয় বাম প্রান্ত থেকে ডান প্রান্তে, এটাও কিন্তু আমাদের আগেই শেখা জিনিস, 19 শেখা জিনিস, তড়িৎ প্রবাহটা বাম প্রান্ত থেকে ডান প্রান্তে যাবে। যদি তাই যায়, তাহলে আমার ইলেকট্রন গুলো, ফ্রি ইলেকট্রন গুলো কি আসবে, উল্টা দিক থেকে আসবে। এই এটাগুলো, এগুলো কি ইলেকট্রন। ইলেকট্রন যে বেগে আসতেছে সেই বেগটা কি, ভি, তারণ বেগ যেটা আমরা বলি। এবং এক একটা ইলেকট্রনের চার্জ আমরা ধরে নিলাম ই। তাহলে আমরা এখানে কি কি ধরতে পারি, আইটা হলো তড়িৎ প্রবাহ, দেখা যায় মনে হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহ আই। এলটা কি পরিবাহীর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যে পরিবাহীর যে অংশটা আসলে আমরা এখানে বিবেচনা করতেছি, সেই অংশটার দৈর্ঘ্যটা হলো কি এল, বিবেচিত অংশের দৈর্ঘ্য কিন্তু পরিবাহী। ওকে, তারপরে হলো ভি হলো কি তারণ বেগ, অর্থাৎ ইলেকট্রনের বেগ। ওকে, তারপরে ই সমান প্রতিটি ইলেকট্রনের আধান, প্রতিটি ইলেকট্রনের আধান। গুড। এখন এন সমান হলো প্রতি ঘনমিটার, যেটা বলি প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে আধান বাহক, মানে এখানে ইলেকট্রনের সংখ্যা আমরা বলি, আধান বাহকের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যা।
আমরা এই জিনিসগুলো আসলে এই জায়গা থেকে আমরা ধরতে পারি। তাই যদি হয়, এখন একটা কথা আছে এখানে প্রতি একক আয়তন ইলেকট্রনের সংখ্যা আছে বা আধান বাহকের সংখ্যা, এখন আমার টোটাল কি পরিমাণ ইলেকট্রন আছে সেটা আগে বের করে দিই। আমার বিবেচিত অংশ যেটা, সেই বিবেচিত অংশ দেখে আমরা এখানে দৈর্ঘ্য আছে l, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে কি a। তাই যদি হয় তাহলে বিবেচিত অংশের পরিবাহীর বিবেচিত তাহলে আয়তন কত হবে? আয়তন হবে l * a। এর ভিতরে দুটো আর l একটা, তাহলে তিনটা মিলে একটা আয়তন হয়ে গেল। এখন তাই যদি হয় তাহলে বিবেচিত অংশের আয়তন যদি l এ হয়, আমার এখানে আছে স্মল l হলো প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বা আধান বাহকের সংখ্যা, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যাটা কত হবে? তাই যদি হয়, সুতরাং মোট ইলেকট্রনের সংখ্যা তাহলে এটাকে আমরা ক্যাপিটাল N ধরি, তাহলে কত হবে? NLA। প্রতি একক আয়তনেরটার সাথে টোটাল আয়তনটাকে গুণ করে দিলে আমার হয়ে গেল। তাই যদি হয় তাহলে টোটাল কি পরিমাণ চার্জ, প্রতিটি ইলেকট্রনের আধান হলো কি E, তাহলে টোটাল কি পরিমাণ চার্জ আমার এখানে পাস হচ্ছে এই পরিবাহীর মধ্যে দিয়ে সেটা বের করি। তাই যদি হয় তাহলে সুতরাং মোট আধান Q সমান তাহলে কি হবে? ছোটটা কি বড়টা কি যে কোনো একটা দিতে পারি আমরা, প্রতিটার জন্য E। তাই যদি হয় তাহলে আমার কি হবে? N * E, তার মানে NLAE। আমি কিন্তু মোট আধান পেয়ে গেলাম Q NLAE। তাই যদি হয় তাহলে আমাদের হয়ে গেছে এটা সমান। তাই যদি হয় এখন কি করতে পারি আমরা? এখন যেটা আমরা ড্রিফট ভেলোসিটির কথা বললাম সেটা হলো এই প্রান্ত থেকে এই প্রান্তে ইলেকট্রন কি বেগে আসছে, আমাদের এখানে কি বেগে আসছে সেটা হলো v বেগে। তাই যদি হয় আমরা জানি v সমান k, আমরা জানি v সমান দূরত্ব বাই k, দূরত্ব বাই সময়। এখানে আমাদের দূরত্ব কত? আমাদের এখানে দূরত্ব হলো l। তাই যদি হয় তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? v সমান কি l, আর যে সময়টা লাগতেছে আমি ধরলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে আমার সময় লাগতেছে t। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা t সমান কি লিখতে পারি? l/v। তাই যদি হয় আমরা এখানে লিখতে পারি এই প্রান্ত থেকে এই প্রান্তে আমার ইলেকট্রন আসতে যে সময়টা লাগছে সেই সময়টা হলো কি সময় t সমান l/v। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম টোটাল আধান, পেয়ে গেলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রনগুলো আসতে যে সময়টাও পেয়ে গেলাম। তাই যদি হয় তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? সুতরাং তড়িৎ প্রবাহ I = কি হবে? Q/T। Q/T। তাই যদি হয় তাহলে Q সমান কি যেন পেয়েছি আমরা এখানে? NLAE/L/V। তাই যদি হয় L কেটে যাবে, V টা উপরে চলে গেল। তাই যদি হয় তাহলে NAVE। এটাই হলো কোন পরিবাহীর মধ্য দিয়ে আমার যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহের কি রাশিমালা, অর্থাৎ রাশিমালা কি? তাহলে কি হয় এখানে প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা ইনটু ওই বিবেচিত অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু ত্বরণ বেগ ইনটু প্রতিটি ইলেকট্রনের আধান। তাই যদি হয় তাহলে এই জায়গা থেকে আমরা ত্বরণ বেগটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে ত্বরণ বেগ v সমান কি হবে? I/NAE। তাহলে আমরা কিন্তু তড়িৎ প্রবাহের রাশিমালা পেলাম এখান থেকে, ত্বরণ বেগ অর্থাৎ ড্রিফট ভেলোসিটির সমীকরণটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের মোটামুটি তড়িৎ প্রবাহর যে অংশটা, তড়িৎ প্রবাহ যেটুকু আমাদের লাগবে সেই অংশটা মোটামুটি শেষ। তড়িৎ প্রবাহ এরপরে আসে আমরা কি করব? আচ্ছা, যেহেতু এটা করলাম একটা অঙ্ক করে আসি, সেটা ভালো, যে সূত্র পেলাম সূত্রে একটা অঙ্ক করে আসে তাহলে আমাদের সুবিধা হবে।
আচ্ছা, এখানেই আসি আমরা। এই ছবিতেই আমরা ধরলাম একটা অঙ্ক করি। অঙ্কটা কি? অঙ্কটা যদি ধরি আমরা একটা পরিবাহী যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এরকম, ধরে নিলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, তার মানে কত হবে 1000 মিলিমিটারে 1 মিটার, তাই যদি হয় 10 টু দি পাওয়ার কত হবে -6 মিটার স্কয়ার ধরি। তাই যদি হয় তাহলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেলাম এবং এর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎটা যাচ্ছে, তড়িৎটা ধরলাম কত আমাদের 10 অ্যাম্পিয়ার। তড়িৎটা কত? 10 অ্যাম্পিয়ার। তাই যদি হয় এবং প্রতি একক আয়তনে যে ইলেকট্রনের সংখ্যা এই n, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা আমরা ধরলাম 10 টু দি পাওয়ার 28। তাই যদি হয় তাহলে আমার এখানে কি বের করতে হবে? আমার বের করতে হবে তারণ বেগ v সমান হয়। তাই যদি হয় আমরা এখানে কিন্তু সূত্র পেয়েছি কি হবে। তাই যদি হয় আমরা জানি কি তারণ বেগ v সমান কি I ডিভাইডেড বাই কি n a e। একটা জিনিস e এর মানটা দেওয়ালে যে মানটা আমাদের আসলে মুখস্থ মান, সেটা হলো e সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এত কুলম্ব। I হলো এত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। তাই যদি হয় আমরা এখন মানগুলো বসিয়ে দিই, যদি মানগুলো বসিয়ে দিলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। কত পাবো? রেজাল্টটা আমাদের আসবে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3 এত মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড। তার মানে কি আমরা তারণ বেগ কাকে বলে, তারণ বেগের সমীকরণটা বের করলাম এবং একটা প্রবলেমও সলভ করলাম। আমার মনে হয় আপাতত এটা বোঝা গেল যে এই ব্যাপারে যদি কোনো প্রবলেম আসে আমরা করতে পারবো। এখন আমরা আসবো রোধ। রোধ শুরু করে দেখি রোধ কি হবে আমাদের। রোধ মানে আমরা ইংলিশে বলি রেজিস্ট্যান্স। রোধ আসলে আমার বিদ্যুৎ প্রবাহিত হয় কিসের ভিতর দিয়ে? কন্ডাক্টরের ভিতর দিয়ে। এখন কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কন্ডাক্টরের ভিতরে আসলে কি থাকে? কন্ডাক্টরের ভিতরে থাকে তার আমরা যেটা বলি অনুপরমাণু যেটা থাকে। অনুপরমাণুগুলো যখন ওই অনুপরমাণুর ভিতর দিয়ে যখন তড়িৎটা যাবে তখন কি হয়? তাদের সাথে একটা বাধার সম্মুখীন হয়। ওই বাধাটাই আসলে কি? রোধ। অর্থাৎ কোন পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন যে ধর্মের কারণে ওই পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দিবে, সেই বাধা দেওয়াটার ধর্মটাই কি বলে? রোধ বলে। রোধের এককটা কি আসলে? রোধের একক হলো ওম। আমরা বলি যেটা, এটা বিজ্ঞানী ওমের নাম অনুসারে ওম, সেটাকে এই ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করি। এখন রোধের ব্যাপারটা আমরা একটু আরেকটু আসবে এখন। তার আগে একটা রোধ যদি আসে, রোধ আসলে নির্ভর করে কি কি বিষয়ের উপর, এটা একটা ফ্যাক্টর আছে। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক নাম্বার তাপমাত্রার উপর। অর্থাৎ তাপমাত্রা যদি, এটা অংশটা আমাদের পরে আছে ডিটেইলস আলোচনা, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পরে কন্ডাক্টরের কি হয়? পরিবাহীর রোধ কম বেশি হতে পারে। অর্থাৎ যদি রোধ কম বেশি হয় তার মানে প্রবাহটা তখন কম বেশি হয়, সেটা আলোচনার পরে আসবে। যাই হোক, নাম্বার 1 সেটা হলো কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। নাম্বার 2 পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর আসবে, সূত্রগুলো পড়বো আমরা। ক্ষেত্রফলের উপর। তাই যদি হয় আরেকটা হলো পরিবাহীর দৈর্ঘ্যের উপর, আরেকটা হলো পরিবাহীর উপাদানের উপর। অর্থাৎ এক এক উপাদানের পরিবাহীর জন্য রোধ এক এক রকম হয়। যেমন কপারের জন্য এক রকম, আবার সেটা যদি আমরা লোহার জন্য ধরি তাহলে সেটা আরেক রকম হবে। এটা হলো রোধ এই চারটি বিষয়ের উপর নির্ভর করে। এখন
এই নির্ভরশীলতার দিক থেকে চিন্তা করার পর আমাদের রোধের আসলে সূত্র আছে। রোধের কয়টা? রোধের দুটো সূত্র আমরা কাজে লাগাই, সেটা হলো রোধের সূত্র। রোধের সূত্র রোধের সূত্র দুটো সূত্র পড়ব। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা স্থির থাকে, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে তাহলে তার রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে কি, দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীর রোধ তত বাড়বে। দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীর রোধ তত বাড়বে। আর একটা হলো R সমানুপাতিক 1/a। আসলে আমরা এই সাধারণত এই দুটো সূত্রে ব্যবহার করি। এটার ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে তার রোধ হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এটার অর্থটা হলো আমার কোন একটা পরিবাহী যত মোটা হবে তার রোধ তত কম হবে, তার রোধ তত কম হবে। আর পরিবাহীটা যত চিকন হবে তার রোধ তত বেশি হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বের করি, তাই যদি হয় তাহলে সুতরাং R সমানুপাতিক কি হবে, R সমানুপাতিক L/A। তাই যদি হয় তাহলে R সমান কি হয়, রো L/A। এখানে রোটা হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ বলা হয়। কি বলা হয়, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ। তাই যদি হয় তাহলে আমার এই আপেক্ষিক রোধ রো সমান তাহলে কি হবে, RA ডিভাইডেড বাই L। একটা জিনিস পেয়ে গেলাম, ইম্পর্টেন্ট একটা জিনিস, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধটা আসলে রোধ এবং আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্য আছে, কিন্তু রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা কিন্তু দেখে এলাম। সেটা আপেক্ষিক রোধটা হলো ওই পরিবাহীর আসলে উপাদানের উপর নির্ভর করে, উপাদান। এখন সংজ্ঞাটা দিই আমরা, যদি এখানে যদি আমরা L যদি 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয় তাহলে রো সমান কত হবে, R। এটার অর্থটা হলো নির্দিষ্ট তাপমাত্রা, আগে বলেছি তাপমাত্রা স্থির একটা নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলা। আবারও বলছি, আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করবে। এক এক পদার্থের জন্য, এক এক পরিবাহীর জন্য কিন্তু আপেক্ষিক রোধ এক এক রকম হবে। তাই যদি হয় তাহলে আপেক্ষিক রোধের একক কি হবে আমাদের, আপেক্ষিক রোধের একক, আপেক্ষিক রোধের একক সেটা হবে রো সমান কি হবে, RA ডিভাইডেড বাই L। তাই যদি আমরা এখানে এককগুলো বসাই, রোধের একক কি, ওহম, ক্ষেত্রফলের একক কি, মিটার স্কয়ার, দৈর্ঘ্যের একক কি, মিটার। তাহলে এখান থেকে কেটে গেল একটা, চলে গেলে আমাদের কি হলো, রো সমান কি হলো, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি, ওহম মিটার। আচ্ছা, আমরা আপেক্ষিক রোধ পেলাম, রোধের সূত্রগুলো পেলাম। এখন আমরা ওহমস লটা পড়ে আসি। তারপরে আসলে রোধের কম্বিনেশন আছে, যেটা গতদিন আমরা ক্যাপাসিটরের কম্বিনেশন করেছিলাম, এবার আমরা রোধের কম্বিনেশনটা পড়লাম। তার আগে আমরা ওহমের সূত্রটা পড়ে আসি, দেখি পড়ে আসে তারপরে। ইলেকট্রিসিটির একেবারে বেসিক যে সূত্রটা, সেই সূত্রটা হলো আসলে ওহমস ল, যেটা আমাদের ওহমের সূত্র একেবারে বেসিক। এরপরে জটিল যত যাবে তারপর আস্তে আস্তে সূত্র আসবে, এরপরে কার্সের সূত্র আছে আমাদের, এর চেয়ে জটিল যখন আসবে তখন। আচ্ছা, একেবারে সরল বর্তনীর জন্য যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো ওহমের সূত্র। ওহমের সূত্রটা কি বলছে, ওহমস বলছে কোন পরিবাহীর, একটা কথা আমরা একটু আগে যে রোধ পড়েছিলাম, রোধ, রোধের সিম্বল কিন্তু এরকম, এইটা, এই সিম্বলটা হলো রোধ আর, অথবা এইটা,
যে কোনো একটা সিম্বল আমরা ব্যবহার করি। এখন আরেকটা কথা বলি, আমরা এই চ্যাপ্টারে কিন্তু পুরো সার্কিট নিয়ে কথা বলবো। এই জন্য সিম্বলগুলো কিন্তু সার্কিটাল যে সিম্বলগুলো আমরা ব্যবহার করব, সিম্বলগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, সেটা হলো আমরা যে তড়িৎ প্রবাহ বললাম, তড়িৎ প্রবাহ মাপার যে যন্ত্রটা, তড়িৎ প্রবাহের এককটা কি জানো? একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহটা কি? অ্যাম্পিয়ার। এবং এই তড়িৎ প্রবাহ মাপার যে যন্ত্র, সেই যন্ত্রটা হলো কি? অ্যামিটার। অ্যামিটারটার সিম্বল কি রকম? এরকম, এরকম থাকতে পারে অথবা এরকম সিম্বল থাকতে পারে। এটাই হলো অ্যামিটার, সরাসরি অ্যাম্পিয়ার এককে থাকে। আচ্ছা, আমরা আসলে পরে ডিটেইলস পড়ব, তবে যখন যেটা আসে সেই অংশটা আমরা বলে দিয়ে দেই। তাহলে এটা হলো কি? অ্যামিটার। আর এটা কি? রোধের সিম্বল। এখন ওহমস ল, ওহমের সূত্র। ওহমের সূত্র কি বলছে আমাদের? ওহমের সূত্র বলছে যে কোন পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এটা একটা পরিবাহী তার। এটা এই প্রান্ত ধরলাম a, এই প্রান্ত ধরলাম b, রোধ হলো কি? r। এর ভিতর দিয়ে এই প্রান্তের বিভব ধরলাম va, এই প্রান্তের বিভব ধরলাম vb, এবং এর ভিতর দিয়ে ধরলাম i পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। i পরিমাণ, যদি i পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমি ধরলাম বিভব পার্থক্য v সমান কি? va vb। এখন ওহমস কি বলছে? ওহমস বলছে যে কোন পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহটা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কিন্তু একটা কন্ডিশন, তাপমাত্রা স্থির রাখতে হবে। এটা কিন্তু বলতে হবে আগে। স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে কি লিখতে পারি? I সমানুপাতিক কি? V। তার মানে এটা হলো I সমান কি হবে? G * V। আমরা কিন্তু একটা পেলাম। এখানে আসলে G টা কি? G হলো সমানুপাতিক ধ্রুবক, যেটা এখানে আমরা পাচ্ছি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি বলি? পরিবাহিতা বলি। পরিবাহিতা যেটা হলো রোধের বিপরীত রাশিটাকে পরিবাহিতা বলা হয়। সেই পরিবাহিতাটা কিসের হবে? রোধের বিপরীত। তাই যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? I সমান লিখতে পারি V/R। এটাই হলো ওহমস ল, বা V সমান কি হবে? I। ওহমস ল থেকে যদি আমরা এরকম পাই, যদি প্রবাহ এবং বিভব পার্থক্যের যে কার্ভটা পাই, সেটা হলো মূলবিন্দুগামী সরল রেখা। মূলবিন্দুগামী সরল রেখা। তাই যদি হয়, আমরা কিন্তু এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসতে পারি। সেটা হলো কি? আমরা যেটা নিয়ে আসতে পারি V/I = R। এটার অর্থটা হলো যে ওহমের সূত্রে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যে কার্ভটা পাই, এটা যে ঢালটা পাই, সেই ঢালটা কি নির্দেশ করে? সেই ঢালটা আসলে রোধ নির্দেশ করে। কি নির্দেশ করে? রোধ নির্দেশ করে। আমাদের কিন্তু ওহমস ল মোটামুটি চলে গেল, শেষ। আমি কথা মেসেজটা আমার আগে দিলে ভালো। আচ্ছা, এখন আমরা আসি রোধের সমবায়।
রোধের সমবায়। আচ্ছা, আমি এখন বলেই নি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে মনে হয় আসলে আমি একটু কমেন্টস দেখতে পাই, পরে হয়তো দেখবো। গতদিন আমরা গাউসের সূত্রে তোমাদের মনে কিছু প্রবলেম অথবা তার অ্যাপ্লিকেশন কিছু আছে, যেটা অ্যাপ্লিকেশন আসলে তেমন লাগে না, তারপরে যে তোমরা বলছো আমি পরে নেক্সট যেদিন আমি ক্লাস নেব সেদিন আমি গাউসের সূত্রে অ্যাপ্লিকেশনগুলো আমি দেখিয়ে দেব। আচ্ছা, এবার আসি রোধের সমবায়। রোধের সমবায় প্রথম হলো যেটা কি শ্রেণী সমবায়। প্রথমটা হলো কি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, ওকে। যদি তাই হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সমবায় আমরা কিন্তু গতদিন ক্যাপাসিটর ক্ষেত্রে পাচ্ছি যে একটার পর একটা রোধ যদি সংযুক্ত থাকে তখন সেটা হবে কি শ্রেণী সমবায়। তার মানে এরকম হবে, এরকম আমরা তিনটা রোধে দিই, একটা হলো R1, একটা হলো কি R2, আর একটা কি R3। তাই যদি হয় আমরা এটাকে আসলে কানেকশনও দিয়ে দিতে পারি ব্যাটারির সাথে, সেটা হলো এইটাকে আমরা A ধরলাম, এই প্রান্তটাকে B ধরলাম, এটাকে C ধরলাম, এটাকে কি ধরলাম D ধরলাম। তাই যদি হয় এইটার বিভব ধরলাম VA, এটা ধরলাম VB, এটা ধরলাম VC, এটা কি VD। এখন যদি আমার এইভাবে আসে তাহলে I পরিমাণ তড়িৎ যদি এখান থেকে আসে তার শ্রেণী সমবায় মানে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে আমার অর্থাৎ যতগুলো রোধ থাকবে প্রত্যেকটার ভিতর দিয়ে একই পরিমাণ কি হবে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু এখানে যেহেতু কানেকশন আমার আছে ভিন্ন, তাহলে বিভব পার্থক্যটা আমার চেঞ্জ হবে। তাই যদি হয় আমরা কি লিখতে পারি? R1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে VA মাইনাস VB, একটু আগে কিন্তু পড়ে এলাম আমরা, V সমান কি I, ওইটাই আমরা ওহমস ল থেকে যেটা পড়লাম। তাহলে VA মাইনাস VB সমান কি হবে? তাহলে IR1। একইভাবে R2 এর জন্য কি হবে? এইটুকের জন্য কি হবে? VB মাইনাস VC সমান IR। একইভাবে R3 এর জন্য কি হবে? VC মাইনাস VD সমান সমান IR3। তাহলে যোগ করি আমরা সবগুলো, যোগ করলে এটা কেটে যাবে, তার মানে কি হবে? VA মাইনাস VD সমান সমান I R1 প্লাস R2 প্লাস R3। কি পেলাম আমরা? এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য পেলাম I ইনটু R1 প্লাস R2 প্লাস R3। এখন আমাদের সেই একই কথা গতদিনের মধ্যে তুল্য রোধ কাকে বলে। এখানে আমরা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সার্কিটের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার লাগবে আমাদের পরে। এই তিনটা রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ সিঙ্গেল রোধ ব্যবহার করি যার ফলে আমার একই বিভব পার্থক্য এবং একই তড়িৎ প্রবাহ পাবো, তাহলে সেই রোধটাকে কি বলা হয়? তুল্য রোধ বলা হয়। তার মানে সেই ক্ষেত্রে আমার সার্কিটটা কি রকম হবে? সার্কিটটা হবে এরকম। তাহলে এটা কি হবে? যেহেতু শ্রেণী সমবায় অর্থাৎ এটা সিরিজ কম্বিনেশন, তাহলে RS হবে। আমরা কিন্তু মাঝখানে জাস্ট তিনটা বাদ দিয়ে একটা রোধ বেশি বসিয়ে দিয়েছি, তার মানে A আর D থাকবে, মাঝখানে আর কিছু থাকবে না। এটা A, এটা হলো D, এইটা VA, এটা কি হবে? VB। তাই যদি হয় কি পরিমাণ তড়িৎ যাচ্ছে? I পরিমাণ। গুড। তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে কি লিখতে পারি? বিভব পার্থক্য VA মাইনাস VD সমান কি হবে? IRS। তাহলে 1 আর 2 এ দেখো বিভব পার্থক্য কিন্তু একই। তাই যদি হয় তাহলে ইকুয়েটিং করলে কি হয়? 1 ও 2 হতে IRS ইকুয়াল টু কি হবে? IR1 প্লাস IR প্লাস I3। ওকে, এটা কেটে গেল, সুতরাং RS ইকুয়াল টু কি হবে? R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা পেয়ে গেলাম, তুল্য রোধ পেয়ে গেলাম। তাই যদি এটাকে আমরা যদি n সংখ্যক হয় তখন কি হবে? RS ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট প্লাস কি হবে? R। n সংখ্যক রোধ যদি আমরা ব্যবহার করি তাহলে
আমাদের রোধের সমবায় শ্রেণী সমবায়টা শেষ হলো, এরপরে আমরা আসি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় সমান্তরাল মানে আমরা জানি যে দুটো কি কমন বিন্দু থাকে, দুই দিকে দুটো কমন টার্মিনাল থাকবে আমাদের। সেটা যদি হয় তাহলে সেটা কি রকম হবে ছবিটা? গুড, এই তাহলে এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R3। এখানে I পরিমাণ তড়িৎ দিশে এই টার্মিনাল এসে তিনটা অংশে ভাগ হয়ে যাবে। এর ভিতর দিয়ে যাবে কি I1 পরিমাণ, এর ভিতর দিয়ে যাবে I2, এর ভিতর দিয়ে যাবে I3। এটা ধরো A বিন্দু, এটা হলো B বিন্দু। এই বিন্দুর বিভব কি VA, এই বিন্দুর বিভব কি VB। তাহলে আমরা বের করে ফেলতে পারি। প্রথম আইটা এসে কিন্তু তিনটা অংশে ভাগ হয়ে গেছে, তার মানে কি I সমান আমরা কি লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 পেয়ে গেলাম। এখন যে কাজটা সেটা হলো প্রথম যে রোধের জন্য R1 রোধের জন্য, তাহলে আমার কি হবে I1 সমান সমান কি হবে, বিভব পার্থক্য কিন্তু একই, VA মাইনাস VB ডিভাইডেড বাই R। একইভাবে R2 এর জন্য তাহলে কি হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R2। একইভাবে R3 এর জন্য কি হবে I3 সমান সমান VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। আমরা তিনটা রোধের জন্য তিনটা প্রভাব পেয়ে গেলাম। এই তিনটা প্রভাবটা আমরা এক নম্বর সমীকরণে পুট করে দিই। তাই যদি হয় তাহলে আমরা এক নং সমীকরণ হতে কি পাই, I সমান পেলাম VA মাইনাস VB, এটা কিন্তু কমন নেওয়া যায়, তাহলে কি হলো R1 প্লাস 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হলো 2 নম্বর। यस, 2 নম্বর সমীকরণ। আমরা কিন্তু তিনটা রোধ ব্যবহার করে যে তড়িৎ প্রবাহটা সেটা একটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, একই কথায় তুল্য রোধ যেহেতু বের করব, এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করে যদি আমি একটা একই প্রবাহ এবং একই বিভব পার্থক্য পাই, তাহলে ওই রোধকে কি বলা হয়, তুল্য রোধ বলা হয়। তাহলে ওই ক্ষেত্রে আমার সার্কিটটা কি হবে, সার্কিটের ডায়াগ্রামটা কেমন হবে দেখি। সেটা তখন হবে এই, এটা হলো A, এটা হলো B। যেহেতু সমান্তরাল মানে প্যারালাল কম্বিনেশন RB হবে, তাই যদি হয় এইটার ভোল্টেজ হলো VA, এটা হলো VB। তাই যদি হয় আমরা এখানে লিখতে পারি কি I পরিমাণ তড়িৎ গেল। তাই যদি হয় তাহলে I সমান কি হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই RB। এটা কত নাম্বার, 3 নাম্বার। শেষ। এবার 2 আর 3 ইকুয়েটিং করি আমরা। 2 ও 3 থেকে তাহলে আমরা কি পাই VA মাইনাস VB ডিভাইডেড বাই RB সমান কি VA মাইনাস VB ইনটু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে আমার এইটার এটা কেটে গেল, তাই যদি হয় সুতরাং 1/RB সমান কি হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হলো সমান্তরাল কম্বিনেশনের ক্ষেত্রে কি তুল্য রোধের রাশিমালা। তাহলে আমাদের রোধের সমবায়টা কিন্তু শেষ হয়ে গেল, শ্রেণী সমবায় গেল, সমান্তরাল সমবায় শেষ হয়ে গেল আমাদের।
আচ্ছা, আমরা আপেক্ষিক রোধের কথা বলেছিলাম। আপেক্ষিক রোধের একটা আমরা দুই একটা অঙ্ক করে আসি দেখি। যদি দুই একটা অঙ্ক করি তাহলে আমাদের কি রকম হবে। যদি এরকম ধরি 6 ওহম রোধের তারকে টেনে কি করলাম আমরা, 3 গুণ টেনে 3 গুণ লম্বা করলে, লম্বা করলে কি হবে, তারটির বর্তমান রোধ কত হবে। রোধ কত হবে। ওকে, দেখি করো তোমরা। 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করলে তারটির বর্তমান রোধ কত হবে। আমাদের এইটা করতে হবে। তাই যদি হয় আমরা কি করেছিলাম, আমাদের সূত্র ছিল কি, আমাদের সূত্র ছিল R সমান রো L1 বাই A1, একই তার মানে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ নেই। তাই যদি হয় প্রথমে যেটা ছিল এটাকে প্রথম রোধ, পরে যেটা আসবে দ্বিতীয়টা ধরি, তার মানে আমরা R1 সমান এটা ধরতে পারি। একই ভাবে পরবর্তীতে যেটা হলো সেটা R2 সমান কি হবে, রো L2 ডিভাইডেড বাই A2। এখন টেনে কত গুণ করলাম আমরা, 3 গুণ করলাম। একটা তারকে যদি আমরা টেনে লম্বা করলে কি হয়, দৈর্ঘ্য বেড়ে যায়, কিন্তু আস্তে আস্তে তার কি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সেই অনুপাতে কমে যায়। তার মানে কি আমার A2 সমান তখন কি হবে, A2 সমান কি হবে, A1 ডিভাইডেড বাই 3, এটা কমবে। তাই যদি হয় তাহলে আমার কি হবে, R1 কত দেয়া আছে, R1 দেয়া আছে 6 ওহম, R2 সমান কত এটা বের করতে হবে, যেটা পরবর্তী রোধটা বের করতে হবে। এখন দেখো তোমরা পারবে। তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, R2 ডিভাইডেড বাই R1 সমান তাহলে কি হবে, L2 ডিভাইডেড বাই A2 ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই A1। তাই যদি হয় তাহলে কি হবে, L2 ডিভাইডেড বাই A2 ইনটু A1 ডিভাইডেড বাই L1। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। L2 মানে কত, 3L1, আর A2 সমান কত, A1 ডিভাইডেড বাই 3 ইনটু A1 ডিভাইডেড বাই কি, L1। তাহলে L1 L1 কেটে গেল, A1 A1 কেটে গিয়ে উপরে কি থাকলো আমার, উপরে 3টা উপরে চলে গেল, তার মানে 9। তাই যদি হয় তাহলে R2 সমান কি হবে, 9R1। R1 এর মান কত আমাদের 6। তাই যদি বসাই তাহলে কত হবে, 9 ইনটু 6, 6 নং কত, 54। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। আরেকটা অঙ্ক করি, সেটা হলো আরেকটা যদি নিয়ে এখানে আমরা সেটা নিলাম, এটা একই রোধের দুটি তারের অনুপাত 1:2। যদি তাই হয় তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো, চেষ্টা করো তোমরা।
একই রোধের দুটো তার আছে, তারের দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে 1:2, এদের ব্যাসার্ধের অনুপাতটা বের করতে, ব্যাস বা ব্যাস বলতে পারে, ব্যাসার্ধ বলতে পারে, যেটাই হোক, ব্যাসার্ধের অনুপাতের কথা আমরা বললাম, ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। তাই যদি হয় তাহলে যেহেতু দুটো তার, আমরা একটা কাজ করি, প্রথম তারের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথম তারের ক্ষেত্রে R1 সমান সমান রো L1 বাই A1, তার মানে কি রো L1 ডিভাইডেড বাই পাই R1 স্কয়ার। একই ভাবে দ্বিতীয় তারের ক্ষেত্রে কি হবে, আমাদের R2 সমান কি হবে, রো L2 ডিভাইডেড বাই A2, তার মানে রো L2 ডিভাইডেড বাই কি পাই R2 স্কয়ার। এখন আমাদের কি দেয়া আছে, অনুপাত দেয়া আছে, L1 অনুপাত L2 সমান 1:2, তার মানে কি L1 বাই L2 সমান 1/2, অথবা এরকমও লিখতে পারি আমরা L2 সমান 2L1 লিখতে পারি। আমার বের করতে হবে কি R1:R2। ওকে, দেখার চেষ্টা করো উত্তর কি দিছে কেউ। এখন আমার শর্ত মতে কি আছে, শর্ত মতে হলো একই রোধের, এইটা খেয়াল করি আমরা, একই রোধের, তার মানে কি R1 = R2। তাই যদি হয় তাহলে আমরা মানটা বসিয়ে দিই, তাহলে কি হবে, এখানে রো L1 ডিভাইডেড বাই পাই R1 স্কয়ার সমান সমান রো L2 ডিভাইডেড বাই পাই R2 স্কয়ার। এটাও চলে যাবে, এটাও চলে যাবে। তাই যদি হয় আমরা সাইজ করে নিই, তাহলে কি হবে, R1 স্কয়ার ডিভাইডেড বাই R2 স্কয়ার সমান কি করা যায়, তাহলে L1 ডিভাইডেড বাই L2। তাই যদি হয় তাহলে R1 ডিভাইডেড বাই R2 সমান কি হবে, √L1 বাই L2। কাজ শেষ হয়ে গেল। তাহলে কি হলো আমাদের, √L1 ঠিক আছে, L2 মানে 2L1, L1 কেটে গেল, তাহলে কি হলো 1 বাই, অর্থাৎ 1 বাই √2। সুতরাং R1:R2 সমান সমান 1:√2 ঠিক আছে। তাহলে আমাদের আপেক্ষিক রোধের দুটো প্রবলেম আমরা দেখলাম। এখন এই রকমই আসবে, এখন হয়তো তোমরা নিজেরাই করতে পারবে। এখন প্রবলেমগুলো তোমরা একটু খেয়াল করো, প্রবলেম তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে একেবারে ইজি হয়ে গেছে। সূত্রগুলো দেখে তারপরে কিন্তু প্রবলেমগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে অংশটা ছিল আমাদের সেটা হলো কি তড়িৎ প্রবাহ, রোধ এবং কি ওহমের সূত্র। এই ব্যাপারে যেটুকু পড়ানোর সিলেবাসে আছে মোটামুটি সেগুলো আমরা আজকে শেষ করলাম। তোমাদের কাজটা হবে এই যে অংশটা আমরা আজকে পড়লাম এই অংশটার একটু প্রবলেমগুলো তোমরা একটু দেখবে ভালো করে, তাহলে দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরের অংশটা আমরা নেক্সট ক্লাসের পরের অংশ যাব। আমি চাই যে তোমরা প্রতিদিন যে অংশটা পড়াচ্ছি সেই অংশটা তোমরা একটু বাসায় ভালো করে খেয়াল করো। আমরা আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।